ডাক্তার স্পষ্টভাবে বলে দিলেন আমি নাকি প্রেগনেন্ট, কিন্তু আমি যে আনম্যারিড। একজন অবিবাহিত মেয়ের কাছে প্রেগনেন্ট হওয়ার খবরের থেকে ভয়ঙ্কর কিছু দ্বিতীয়টি হয়তো আর নেই। প্রায় 3 মাস যাবৎ আমার পিরিয়ড বন্ধ। আম্মুকে বলা মাত্র আম্মু আমাকে হসপিটালে নিয়ে গেলেন। ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসতে বললেন। করে আসলাম আল্ট্রা। ডাক্তার রিপোর্ট দেখে আম্মুকে বললেন আপনার মেয়ে তো প্রেগনেন্ট। আম্মু আর আমি যেন আকাশ থেকে পড়লাম। বিয়ের পরে এই নিউজটা শুনলে হয়তো আম্মু আর আমি আজ খুশিতে আত্মহারা হয়ে যেতাম। আম্মু নানি হবে, সেই খুশিতে হয়তো সারা এলাকায় তিনি এই মিষ্টি বিতরণ করতেন। কিন্তু আজ একই শুনছি আমরা। আমার যে এখনো বিয়েই হয়নি, তবে কি করে সম্ভব এটা? ডাক্তারকে বললাম ডাক্তার আপনি হয়তো কোথাও ভুল করছেন, আমার মেয়ে তো আনম্যারিড, এটা কি করে সম্ভব? আমি কোথাও ভুল করছি না, এই যে রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে শি ইজ প্রেগনেন্ট। আম্মু আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিলেন না, সোজা টেনে হিস্ট্রি আমাকে বাসায় নিয়ে এলেন। আম্মু বিশ্বাস কর আমি কিছুই করিনি। বিশ্বাস তোকে করব? বল তুই কার পাপ পেটে নিয়ে ঘুরছিস? বল আমাকে পোড়ামুখী। ঠাস ঠাস করে 2টা চড় আমার গালে বসিয়ে দিল আম্মু। আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে গেলাম। আম্মু সেখানে গিয়েও আমাকে মারা শুরু করলেন। আমার কথার কোনো দামই দিচ্ছেন না, শুনছেনও না আমার কোনো কথা। চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে আমার। আমি তো এমন কিছু করিনি যে আমি প্রেগনেন্ট হব। ইহানকে ফোন দিলাম। ইহান হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আমার ভালোবাসার মানুষ। ওর সাথে আমার প্রায় 2 বছরের সম্পর্ক। দুইজন দুইজনকে আমার অন্ধের মতো ভালোবাসি। ও আমাকে আজ পর্যন্ত একটা কিস পর্যন্ত করেনি। আর সেখানে এসব তো অসম্ভব ব্যাপার ছিল। ও সবসময় বলেছে আমি তোমাকে বিয়ের পরে পূর্ণরূপে আপন করে পেতে চাই। সেখানে আজ কি থেকে কি হয়ে গেল? হ্যালো ইহান। হ্যাঁ বলো, কি করছো, কেমন আছো? আমি কেঁদে দিলাম। তুমি কাঁদছো কেন অদ্রিজা? কি হয়েছে আমাকে বলো। ইহান আমি প্রেগনেন্ট। ভালোই তো, ছেলের বাবা হচ্ছে নাকি মেয়ের বাবা? আমি ফান করছি না ইহান, আমি একদম সিরিয়াসলি বলছি। আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। আর ইউ ক্রেজি? কি বলছো তুমি এগুলো? হ্যাঁ ইহান তুমি ঠিকই শুনছো, আমি প্রেগনেন্ট, আর সেটা আজই আমি জানতে পেলাম। আমি আজ পর্যন্ত তোমার হাতটা ধরা ছাড়া আর কিছুই করিনি, সেখানে তুমি প্রেগনেন্ট এটা আমি কিভাবে মানবো বলো? কিচ্ছু জানি না আমি ইহান, আমি কিচ্ছু জানি না, শুধু জানি আমি প্রেগনেন্ট। এই বলে আমি কান্না করতে লাগলাম। ইহানও কাঁদতে লাগলো। কে এই বাচ্চার আব্বা? আদ্রিজা। আমি জানি না ইহান, আমি কিছুই জানি না, বিশ্বাস করো আমি এমন কিছুই করিনি। তাহলে কি তুমি বলতে চাইছো অলৌকিকভাবে বাচ্চাটা তোমার পেটে এসেছে? ইহান প্লিজ, আম্মু আমাকে বিশ্বাস করছে না, আর সেখানে তুমি কিভাবে বিশ্বাস করবে? আচ্ছা ঠিক আছে, রাখছি আমি, ভালো থেকো। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। ইহান আর দ্বিতীয়বার আমাকে ফোন দেয়নি, হয়তো কান্না জুড়ে দিয়েছে, হয়তো বুকটা ফেটে যাচ্ছে ওরও। কিন্তু আমি তো ওর সাথে বিশ্বাসঘাতকতা করিনি, করিনি আমি ওর সাথে প্রতারণা। কিন্তু এই বাচ্চা কি করে এলো তাহলে আমার পেটে? ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো আমি যে কয়েক মাস আগে একটা অ্যাক্সিডেন্টে আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম। তবে কি তখন কেউ আমাকে আমার দুর্বলতার সুযোগ নিয়েছে? কিছুই বুঝে উঠতে পারছি না আমি। কয়েক মাস আগে আমি একদিন বান্ধবীদের সাথে পিকনিকে যাচ্ছিলাম। হঠাৎই আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট করে এবং নদীতে পড়ে যায়। এরপর কি হয় আমার কিচ্ছু মনে নেই। যদি কিছু হয়ে থাকে তাহলে এর মধ্যেই হয়েছে, নয়তো আমার জ্ঞান থাকা অবস্থায় আমার সাথে কোনো দুর্ঘটনা কখনো ঘটেনি। আমার স্মৃতিশক্তি হারানোর পর কি হয় তার উত্তর শুধু আম্মুই দিতে পারবে। কিন্তু আম্মু তো আমাকে ভুল বুঝে রেগে আছে। কি করব এখন, কিছুই মাথায় আসছে না। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। বাবা মা কোনোদিন কোনো কিছুর অভাব আমাকে বুঝতে দেননি। দুজনেরই চোখের মনি আমি। আব্বু প্রবাসী, বাসায় শুধু আমি আর আমার আম্মু থাকি। আম্মু আমার বেস্ট ফ্রেন্ড, আম্মু আমাকে খুব বিশ্বাস করে। কিন্তু আজ যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। আজ কেন এমন অসময়ে সে তার মেয়েকে বিশ্বাস করছে না, সাপোর্ট দিচ্ছে না। রাতটা কেটে গেল চোখের জলে বালিশ ভিজিয়ে। ইহান আমাকে আর একটা বারের জন্য ফোন দেয়নি, এটাই বুঝি ভালোবাসা? একটাবার অন্তত ফোন দিয়ে সান্ত্বনা তো দিতে পারতো। কি থেকে কি হলো আমার সাথে মিলে উদ্ঘাটন তো করতে পারতো, তাই না? তা না করে আমাকে একা পথে ছেড়ে দিল। কেউ আমাকে আর ভালোবাসে না। আমি সবার চোখের কাঁটা হয়ে গেলাম, সবার চোখে আমি ঘৃণার পাত্রী হয়ে গেলাম। সকাল হতেই আম্মুর কাছে গেলাম, আম্মু রুটি বানাচ্ছে। আমি পেছন থেকে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমার স্পর্শ পেয়ে নিজের চোখের জল মোছার বৃথা চেষ্টা করছে। তুমি আমাকে বিশ্বাস করো না মা? আম্মু হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, খুব বিশ্বাস করি আমি তোমাকে, কিন্তু কথাটা কিছুতেই মানতে পারছিলাম না। বলো তো সোনা মা, আমার কি থেকে কি হলো? আম্মু তুমি আমাকে বিশ্বাস করো, আমার জ্ঞান থাকা অবস্থায় আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু কিন্তু আমার স্মৃতিশক্তি হারানোর পরে কি হয়েছে কি ঘটেছে কিছুই কিন্তু আমার মনে নেই। প্লিজ আম্মু আমাকে সব খুলে বলো তো, কি কি হয়েছিল তখন আমার সাথে? মাস কয়েক আগে তুই তোর বান্ধবীদের সাথে পিকনিকে যাচ্ছিলি, নিষেধ করেছিলাম, তবুও সেদিন তুই আমার কথা শুনিসনি। তারপর
তারপর আর কি, গন্তব্যের কাছাকাছি গিয়ে তোদের বাসটা অ্যাক্সিডেন্ট করে আর নদীতে পড়ে যায়। ওই বাসের অনেকেই মারা যায়, আর যারা আহত হয় তাদের ওখানকার হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু 3জনকে খুঁজে পাওয়া যায় না, তাদের মধ্যে তুই একজন। কথাগুলো বলছে আর আম্মু কাঁদছে। অনেক খুঁজেও তোদের পাওয়া গেল না। অসুস্থ রুগীরা সব সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু আমার মেয়ে তো আর ফিরে আসে না। আমি পাগলের মতো হয়ে যাই। একমাত্র সন্তান তুই আমার, কত আল্লাহ আল্লাহ করি, কত মানত করি, অপেক্ষার প্রহর গুনি তুই একদিন আমার বুকে ফিরে আসবি। তোর বাবা অসুস্থ হয়ে পড়ে তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে, আর আমাকে সান্ত্বনা দিতে দেশে চলে আসে। আমরা দুজন প্রায় গিয়ে ওই অ্যাক্সিডেন্টের জায়গাটায় দাঁড়িয়ে থাকতাম, যদি তোকে পাই। অনেকেই বলে নিখোঁজ 3জন বোধ হয় মারাই গেছে, কিন্তু আমার মন তো কিছুতেই মানে না। আমি বিশ্বাস করি আমার মেয়ে বেঁচে আছে, আর একদিন আমার কাছে ছুটে আসবেই। নিখোঁজ 3জনের মধ্যে একজনের লাশ পাওয়া যায়, আর বাকি থাকে 2জন। অনেকদিন পর একজন বাসায় ফিরে আসে। আমি অপেক্ষায় থাকি, তুইও ফিরে আসবি একদিন। কেটে যায় অনেকগুলো দিন, আর একদিন আমার দোয়া কাজে লাগে। আল্লাহ তাআলা তোকে আমার বুকে ফিরিয়ে দেন। তুই হঠাৎ একদিন চলে আসিস বাসায়। আমি আর তোর বাবা যেন দেহে প্রাণ ফিরে পায়। কিন্তু মাঝের দিনগুলো আমি কই ছিলাম তা আমিও জানি না মা। তোকে বারবার জিজ্ঞাসা করার পরও তুই বলতে পারিসনি, মনে করতে পারিসনি। তাই আমরা আর জোরও কখনো করিনি। আমরা আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি, এটাই যেন আমাদের কাছে অনেক। কিন্তু আম্মু, এখন তো মাঝখানের মনে না থাকা দিনগুলোই আমার জীবনে এমন একটা ক্ষতির কারণ হয়ে গেল। মানে ডাক্তারের রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে আমার সাথে যা ঘটে তা ওই মনে না পড়া দিনগুলোর মাঝেই ঘটেছে। আর তাই আমার স্মৃতি ফেরার পর আমি আর কিছুই এখন মনে করতে পারছি না। তাহলে এই বাচ্চা ইহানের না? না আম্মু, ওর সাথে আমার এমন কিছুই হয়নি। আচ্ছা, যা হবার তা হয়ে গেছে। তোর তো এতে কোনো দোষ নেই, কারণ তোর কিছু মনে ছিল না তখন। তুই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলি। আর এখন যখন আবার আগের স্মৃতিশক্তি ফিরে পেয়েছিস, এখন তো আবার মাঝের কথাগুলো মনে নেই। তাই তুই নিষ্পাপ, আর তোর এই বাচ্চার কথা ইহানকে বলার কোনো দরকার নেই। আমরা আজই গিয়ে ডাক্তারকে বলে বাচ্চাটাকে নষ্ট করে আসব। তারপর ইহানের সাথে আমি খুব জলদি তোর বিয়ে দিয়ে দিব। যা, তুই ফ্রেশ হয়ে আয়। আমি নাস্তা দিচ্ছি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। মুখে পানির ঝাপটা দিতে দিতে ভাবতে লাগলাম, ইহানকে তো আমি সব বলে দিয়েছি। ইহানকে আমাকে এখন গ্রহণ করবে? আমি ধোয়া মুখে আমার রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে ইহানকে ফোন দিলাম। হ্যালো, আমার এই অবস্থা, আর তুমি একটাবার আমাকে ফোন দেওয়ার কথা চিন্তা করলে না? তোমার এই অবস্থার জন্য তো আর আমি দায়ী নই, তুমি নিজেই দায়ী। ইহান প্লিজ, আমার সাথে যা হয়েছে আমার জ্ঞান থাকা অবস্থায় হয়নি। প্লিজ হেসো না। তোমার মনে আছে আমি যে অ্যাক্সিডেন্ট করে অনেকগুলো দিন নিখোঁজ ছিলাম? হ্যাঁ আছে, মনে থাকবে না কেন? যা ঘটার আমার সাথে ওই দিনগুলোর মধ্যেই ঘটেছে। আর তাই আমার স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পর আমার আর কিছুই মনে নেই। তো বুঝলাম, তো এখন তুমি আমাকে কি করতে বলো? কি করতে বলি মানে, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা। ভালোবাসা মানে বোঝো তুমি? না, আমি বুঝি না ভালোবাসা মানে কি। এখন তোমাকে বোঝাতে হবে। প্রয়োজন মনে করছি না তোমাকে বোঝানোর। তুমি এইভাবে কেন কথা বলছো আমার সাথে? আম্মু বলেছে বাচ্চা নষ্ট করে ফেলতে, আর অতি শীঘ্রই আম্মু আমাদের বিয়ে দিয়ে দিতে চাচ্ছেন। বিয়ে? আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। কেন, তুমি আমাকে ভালোবাসো না? তুমি যার পাপ পেটে বহন করছো তাকে গিয়ে বিয়ে করে নাও, আর কখনো আমাকে ফোন দিবে না। ইহান প্লিজ, এ কথা বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি বাসতাম, এখন বাসি না। সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এই তোমার ভালোবাসা, তাই না? হ্যাঁ, এটাই আমার ভালোবাসা। প্লিজ ডোন্ট কল মি। তুমি আমাকে এরপরে আর কখনো বিরক্ত করবে না। আমি যেন এরপরে কোনোদিন তোমাকে আর আমার সামনে না দেখি। তুমি আমার পথ দেখো। তুমি তোমার পথ দেখো, আর আমি আমার পথ দেখি। গুড বাই। আমি কাঁদতে কাঁদতে ফোনটা দেয়ালে ছুঁড়ে মারলাম। আম্মু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, আর আমি ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে লাগলাম। কে এই বাচ্চার বাবা? কে আমার সরলতার সুযোগ নিয়ে আমার এত বড় ক্ষতি করলো? মা, বলো না মা, কে করলো আমার এত বড় সর্বনাশ? আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে রে মা, তুই এভাবে কেন কাঁদছিস? ইহান আমাকে আর একসেপ্ট করবে না। ও আমাকে ওর সাথে যোগাযোগ করতে না করে দিয়েছে। কেন বলেছিস তুই ওকে এগুলো? আমি চাই না ওকে ঠকাতে আম্মু, তাই আমি সত্যিটা বলে দিয়েছি। আর আমি চাই না একটা মিথ্যে দিয়ে আবার জীবনটা শুরু হোক। এখন দেখছি জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। কাঁদিস না তুই মা, সব একদিন ঠিক হয়ে যাবে। আম্মু আমাকে আস্তে আস্তে বোঝাতে লাগলেন। আয় নাস্তা করবি, চল। নাস্তা করে আমরা হসপিটালে গিয়ে একটা ব্যবস্থা করে ফেলবো। আজ না আম্মু, শরীরটা ভালো লাগছে না, আজ কোথাও যাব না আমি। তুমি যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। সেদিনের মতো দিনটা আমার কেঁদে কেঁদেই কেটে গেল। রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তে স্বপ্নে দেখি একটা ছোট বাচ্চা আমার ওড়না ধরে কাঁদছে, আর বলছে আমাকে মেরো না আম্মু, আমাকে মেরো না। আমার কি দোষ বলো? আমি তোমার কোলে আসতে চাই, আমাকে একটু কোলে নাও না আম্মু, নাও না একটু আমাকে কোলে।
হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। সকালে আম্মু এসে বলে, চল উঠে ফ্রেশ হয়ে খেয়ে নে, তারপরে হসপিটালে যাব। আমি যাব না আম্মু হসপিটালে। কেন যাবি না? আমি কিচ্ছু করব না। মানে কি? মানে হলো আমি বাচ্চাটাকে জন্ম দেব। কি বলছিস তুই এগুলো? তুই কি বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ, তুই জানিস না কি কে এই সন্তানের বাবা? আর যে তোর দুর্বলতার শরীর নিয়ে এত বড় ক্ষতি করেছে, তার বাচ্চা তুই জন্ম দিবি? মাথা কি ঠিক আছে তোর? আমার মাথা ঠিক আছে মা। যে বাচ্চার জন্য আমি আজকে অবহেলিত, সেই বাচ্চাকে আমি দুনিয়ার আলো দেখাবো, মানুষের মতো মানুষ করে তুলবো। কারণ ওর তো কোনো দোষ নেই, ও তো নিষ্পাপ। ওকে কেন আমি শাস্তি দেব বলো? আসসালামু আলাইকুম। এতক্ষণ যেটা শুনতে পারলেন, এটি একটি আপুর জীবনের গল্প। এটি ছিল গল্পটির প্রথম পর্ব। আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি সাড়া দেন, তাহলে অবশ্যই গল্পটির বাকি পর্বগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ সবাইকে শোনার জন্য।